দর্শক, এবার ভয়ঙ্কর অভিযোগে ফেঁসে গেল সমন্বয়করা। কঠিনভাবে ক্ষেপে গিয়েছে সেনাপ্রধান। সম্পূর্ণ ভিডিওটি সামনে রয়েছে, আপনারা দেখতে থাকুন। স্বাধীন করে আজকে রাষ্ট্রের বোঝা হয়ে গেছে আমরা। আমাদের পেশেন্টদেরকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে, ভিক্ষা দিয়ে যাচ্ছে, সেই ভিক্ষার টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে। সাভারে পাঠিয়ে দিচ্ছে থেরাপির জন্য। কেন আমরা সবাই চাচ্ছি এখানে আমাদের বাচ্চারা সুস্থ হবে, তারপর আমরা বাসায় নিয়ে যাবো। সাভারে পাঠিয়ে দিয়েছে, সাভারে 30 টাকা। ডাক্তারে কিছু ওষুধ লেখছে, তার ভিতরে একটা ইনজেকশনের দাম বর্তমানে বাজারে 30,186 টাকা দাম, যা আমার পক্ষে সম্ভব। বিশ্বাস করেন, এই ভিডিওটা দেখা শেখ হাসিনা তিনি অনেক খুশি হবেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক খুশি হবেন, কিন্তু সার্জিসদের কি আসলে ঘুম ভাঙবে? একটা মানুষ বলছে যে আমাকে গরু ছাগলের মতো ব্যবহার করছে, আমাকে ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিচ্ছে, মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন। একটা কথা মাথায় রাখেন, এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন, এই প্রতিজ্ঞা করে দায়িত্ব নিয়েছেন। হলো স্পষ্টতই সমন্বয়করা এখন রাজনৈতিক কর্মসূচিতে আছেন। এর খরচ কিভাবে জোগাড় হচ্ছে? কোন কোন জেলায় কোন কোন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে গ্রুপিং, আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের আলাদা গ্রুপ হয়ে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। অনেকটা চাপের মুখে আছেন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভয়ঙ্করভাবে ফেঁসে গেল সমন্বয়কেরা। শেখ হাসিনা ভারতে বসে কেমন বার্তা দিলেন, আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিতর মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। হঠাৎ কেন সমন্বয়কেরা এরকমভাবে চাপে পড়ে গিয়েছে, এতে কার হাত রয়েছে, সবকিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে, তাও বিস্তারিতর মাধ্যমে। সেই সাথে জাহেরটাকে কি বলেছে সেই বিষয়গুলোও দেখতে পারবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিই, আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। আজকে রাষ্ট্রের বোঝা হয়ে গেছে আমরা। আমাদের পেশেন্টদেরকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে, ভিক্ষা দিয়ে যাচ্ছে, সেই ভিক্ষার টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে। সাভারে পাঠিয়ে দিচ্ছে থেরাপির জন্য। কেন আমরা সবাই চাচ্ছি এখানে আমাদের বাচ্চারা সুস্থ হবে, তারপর আমরা বাসায় নিয়ে যাবো। সাভারে পাঠিয়ে দিয়েছে, সাভারে 30 টাকা। ডাক্তারে কিছু ওষুধ লেখছে, যার ভিতরে একটা ইনজেকশনের দাম বর্তমানে বাজারে 30,186 টাকা দাম, যা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মাসুদ মিয়া, পাঁচাগজ যখন উত্তাল দেশ। বিশ্বাস করেন, এই ভিডিওটা দেখা শেখ হাসিনা তিনি অনেক খুশি হবেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক খুশি হবেন, কিন্তু সার্জিসদের কি আসলে ঘুম ভাঙবে? আমরা ভিডিওতে বার্তা দিচ্ছি, কিন্তু সার্জিসটা কি আদৌ এই ছেলেগুলোর কথা শুনতে পাচ্ছে? যে স্বাধীন দেশের জন্য জীবন দিয়ে, অঙ্গ দিয়ে আজকে ভিক্ষার টাকায় আমরা চিকিৎসা চালাচ্ছি, সরকার ঘোষণা দিচ্ছে কোটি কোটি টাকা, কিন্তু এই টাকা ছেলেরা পাচ্ছে না, তাহলে টাকাগুলা মাইরা খাচ্ছে কারা? অভিযোগ আমার না, অভিযোগ আছে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন যে ছেলেগুলো আছে তাদের কমেন্টে হাজার হাজার মন্তব্য সমন্বয়কদের বিরুদ্ধে, বিশেষ করে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ বরাবর টার্গেট হচ্ছেন, কারণ তারাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিয়ে এই মুহূর্তে তারা কি বলা হয় যে ফোকাসে আছেন। তবে আমার মনে হয় এখানে যে জিনিসটা নজরদারি, দেখেন প্রত্যেকটা রাজনৈতিক সরকার যে যখন ক্ষমতায় থাকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা রাষ্ট্রের মানুষের জন্য মাঝে মাঝে দেয়, কিন্তু এই সুযোগ সুবিধাগুলো একদম প্রান্তিক লেভেলে থাকা সাধারণ মানুষটা হাতে পায়, নাকি মাঝখানে আগে যেমন চেয়ারম্যান এমপি বিভিন্ন প্রশাসনের জায়গা থেকে খাইতে খাইতে একটা অংশ লেমন জুস পাঠাইলে ওই যে খালি ডাটিটা পাইতো, এরকম হয় নাকি আসলে পায়? এই জিনিসটা কিন্তু এখনো নজরদারির বাহিরে। সার্জিস এবং হাসনাতরা আমার মনে হয় যে তাদের যে সমন্বয় টিম আছে সেই টিমটার মধ্যে একটু এই কি বলছে ফলো আপে রাখা, এই বিষয়টাতে ঘাটতি আছে। আমরা গতকালকে আবার দেখলাম আরেকদিকে যে জুলাই আগস্ট এই বিপ্লবকে কেন্দ্র করে যে সকল ছাত্ররা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে কিন্তু যে জুলাই আগস্ট যে ফান্ড আছে 100 কোটি টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেই ফান্ডের কিন্তু টাকা রিলিজ করা শুরু করেছেন। আমরা দেখলাম যে এটা নিয়ে সুন্দর ভিডিও দেখছি, ভালো লাগছে, কিন্তু এই ছেলেগুলো যারা চিকিৎসাধীন আছে তাদের ব্যাপারে কেন এতটা উদাসীন? এখন তাদের অভিযোগ আবার অনেকটা কি বলা হয় যে এক হাসপাতাল থেকে কেন আরেক হাসপাতালে পাঠানো হচ্ছে। তো এই বিষয়ে যিনি এখানে দায়িত্বশীল ডাক্তার ছিলেন, তিনার বক্তব্য হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে একটু কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের অভাব আছে, তবে সরকারি হাসপাতালে অভাব থাকলেও ব্রাক সহ আরো বিভিন্ন এনজিওগুলো যাদের হাত গেছে হাত, যাদের পা গেছে পা, এই জিনিসগুলো দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে, আর যার কারণে এখান থেকে ট্রান্সফার করে সাভার সহ বিভিন্ন যে প্রাইভেট এনজিওগুলো আছে যারা এই কাজগুলো করে থাকে সেখানে যাওয়ার কথা বললেও ছাত্রদের বক্তব্য হচ্ছে কেন আমরা সাভার যাবো, চিকিৎসাটা তো এটা তারা এখানেই করতে পারে। ইভেন একটা পর্যায়ে এসে সমন্বয়কদের উপর তারা কিন্তু তাদের ক্ষোভ জেরেছেন। ভিডিওর যে অংশটা আপনি দেখেছেন, প্রায় প্রতিদিনই এমন এমন ভিডিও কিন্তু সামনে আসে যে কারো মাথাতে গুলি, কারো চোখে গুলি, কারো শরীরে রাবার বুলেট নিয়ে ঘুরছে, প্রতিদিনই গণমাধ্যমে নিউজ করা হচ্ছে। আর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গত 5 জুলাই আগস্টের যে ঘটনা, সেখানে ম্যাক্সিমাম ছাত্ররা কিন্তু এখানে অ্যাডমিট করা। তো তাদের ব্যাপারটাতে আসলে কেন বারবার আউট হয়ে যাচ্ছে আমি নিজেও বিষয়টা বুঝতে পারতেছি না। তবে এভাবে চললে সার্জিস এবং হাসনাতদের আরো অনেক সমালোচনার মুখোমুখি হতে হবে, অনেক। অন্তত তারা তাদের যে বন্ধুরা এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে আছে অথবা আসিফ নজরুল স্যার আছেন, তাদের সাথে কথা বলে বিষয়টা খুবই দ্রুত শর্ট আউট করা দরকার, নয়তো এই বিষয়গুলোর কারণে আগামী 1 মাস পরে সমন্বয়ক নামক এই টিমটাই নাই হয়ে যাবে, কারণ এই ছেলেগুলা একটা বড় শক্ত ইফেক্ট ক্রিয়েট করবে। আপনার কি মনে হয় না যেগুলো দেখা শেখ হাসিনা তিনি ভাবেন যে তোমরা কাদের কথা আন্দোলনে গেছো, আজকে দেখো তোমাদের কি পরিণতি? আওয়ামী লীগের নেতাকর্মীরা একদম কিন্তু কমেন্টে লেখছে অনেক একদম ঠিক আছে, আপনি এখনো মাত্রই শিক্ষা জীবন হয়তো আপনার শেষের পথে বা শেষ আপনি করছেন, মানে আপনি যদি আরো বেশি পড়াশোনা করেন সেটা তো আপনি করতেই পারবেন, কিন্তু তাহলে আপনার বা আসিফ মাহমুদের বা জনাব মাহফুজের জনাব আসিফ মাহমুদের তাদের ভবিষ্যৎ কি? মানে তারা আপনারা কি করবেন? মানে আপনারা তো রাজনীতি করবেন তাই না? মানে আপনারা তো চাকরি বাকরি করতে পারবেন না, পারবেন কি?
নাহিদ ইসলামের কাছে শুনি। জনাব নাহিদ ইসলাম, আপনি জানেন যে ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন তারা জেলা জেলায় মত বিনিময় সভা করছেন, অনেক জায়গায় এই নিয়ে গন্ডগোল হয়েছে। আপনাদের রাজনৈতিক দল গঠন কি বাধার মুখে পড়ছে কিনা, এই বাধা দেওয়ার ক্ষেত্রে আপনি বিএনপি জামায়াতের কোনো ভূমিকা দেখেন কিনা? দল ঘোষণা না হলেও স্পষ্টতই সমন্বয়করা এখন রাজনৈতিক কর্মসূচিতে আছেন, এর খরচ কিভাবে জোগাড় হচ্ছে? কোনো কোনো জেলায় কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে গ্রুপিং, আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের আলাদা গ্রুপ হয়ে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। যদি সবগুলি বিষয়টা অ্যাড্রেস করেন আপনার সুবিধা থেকে আমি আরেকবার একটু বলে দিব যে যাচ্ছে। আর দ্বিতীয়ত আপনি যে বিষয়টা বললেন, এখানে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে বা আমাদের কারো পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দল করার কথা বলা হয়নি। এবং এটি আরো স্পষ্ট করছি, আমরা দুইজন যারা এখানে সরকারে এসেছি তাদের সাথেও কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে একটা তফাৎ ঘটে গেছে এবং আমরা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে এই মুহূর্তে যুক্ত থাকছি না, কারণ আমরা সরকারের কাজে মনোনিবেশ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার যে দাবি দেওয়া, তার 1 দফা 9 দফা এগুলো কিন্তু এখনো পূরণ হয়নি, হত্যার বিচার হয় নাই, আহত এবং শহীদ পরিবারদেরকে এখনো সহযোগিতা পৌঁছানো যায়। তারা কিন্তু সেই দাবিগুলো নিয়ে কাজ করছে, সেটার জন্য বৈষম্যবিরোধী আন্দোলন দেশ পুনর্গঠনে ছাত্রদের জায়গা থেকে কাজ করছে এবং সারা দেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে একটা মত বিনিময়, তারা কি ভাবছে সেই জায়গাতে কিন্তু তারা আমাকে একটু সাহায্য করবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি এবং জনাব আসিফ এবং আমি ধরে নিচ্ছি যে জনাব মাহফুজও, তাহলে আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনারা একটু দূরত্ব মেনটেন করছেন, অর্থাৎ আপনারা সরকারে আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে কাজ, তাদের যে এর সাথে আপনাদের সম্পর্ক এখন একটু দূরবর্তী, মানে ডে টু ডে অপারেশন কোনটা নাই। জি আচ্ছা, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো সরকার দলীয় কিন্তু প্ল্যাটফর্ম না, আসলে এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, অভ্যুত্থান নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কাজ করছে এবং খুব শীঘ্রই হয়তো বৈষম্যবিরোধী আন্দোলন পুনর্গঠিত হবে, সেখানে হয়তো আমরা তো থাকবো না, আমরা এখন থেকেই নাই, আমরা কিন্তু সাংগঠনিক কার্যক্রম কিন্তু জনাব নাহিদ ইসলাম, আপনি অনুষ্ঠান শুরুর আগে আমি আর এনি ভাই আলোচনা করছেন আপনার সাথে, আপনি এখনো মাত্রই শিক্ষা জীবন হয়তো আপনার শেষের পথে বা শেষ আপনি করছেন, মানে আপনি যদি আরো বেশি পড়াশোনা করেন সেটা তো আপনি করতেই পারবেন, কিন্তু তাহলে আপনার বা আসিফ মাহমুদের বা জনাব মাহফুজের জনাব আসিফ মাহমুদের তাদের ভবিষ্যৎ কি? মানে তারা আপনারা কি করবেন? মানে আপনারা তো রাজনীতি করবেন তাই না? মানে আপনারা তো চাকরি বাকরি করতে পারবেন না, পারবেন কি জানি না, চাকরি বাকরি করতে পারবো কিনা। আমরা দেখেন, আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলেছি এবং ক্যাম্পাসে কাজ করেছি, ফলে সেই রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু আমাদের আছে। তবে রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত না, আমি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি না, এটি আমাদের মানে কোনো কাজ না। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন, সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে দেশ পুনর্গঠনে কাজ করে এবং সকলকে সহযোগিতা করে, আমরা সেটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা যাতে গণতান্ত্রিক রূপান্তর করতে পারি, পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে নির্বাচন আসলে সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব, কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, সেই উদ্দেশ্যে কোনো কার্যক্রম করছি না। তবে আমরা এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত করতে চাচ্ছি শিক্ষার্থীদের, কারণ আমরা মনে করছি যে এখনো আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি। গণ অভ্যুত্থানকে রক্ষা করার জন্য হলেও এবং তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও শিক্ষার্থীদের মধ্যে সেই সাংগঠনিক জায়গাটা থাকা দরকার। এই ব্যাপারে আমার কৌতূহল আসলে একটু বেশি, সেজন্য আমি একটু জানতে চাচ্ছি যে সত্যি আমি যদি মানে আই ক্যান ফিল ফর ইউ, যে ধরেন আমি এখন আসছি, এখন এটা 1 বছর থাকবো, 2 বছর থাকবো, 3 বছর থাকবো সরকারের জন্য, সেটা আমি জানি না। আমি এখন যেখানে আসছি, আমি যদি এখন রাজনীতি না করি আমাকে আসলে চাকরি করতে হবে, কারণ আমার বিশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপনারা যারা ছিলেন তারা এমন কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না যে আপনারা 1 বছর 2 বছর সরকারের থেকে এত টাকা আপনাদের হবে যে আপনাদের সারা জীবন আর কিছু না করলে হবে। আপনাদের আসলে আপনি আমি যারা একই ধরনের পরিবার থেকে আসছি, আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে আসার জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে। সেটা আপনি কিভাবে করবেন মনে করেন যে, বা আপনার পরিকল্পনাটা কি আসলে, মানে এটা তো আপনাকে ভাবতে হবে, মানে আপনি কি ভাবছেন সেরকম? কারণ আপনি চাকরি নাই এবং ভাবার সময়ও পাচ্ছি না আসলে। কিন্তু যেটা ধরেন আপনি রাজনৈতিক দল কিন্তু এত সহজ কথা না, রাজনৈতিক কিছু মানুষ জড়ো হলে এটা রাজনৈতিক দল হয়ে যায় না, সেটার জন্য আদর্শ লাগে, সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে। এখন আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছিয়ে আসলে গড়ে তোলার জন্য সময়টা দিব। আমরা আসলে গভর্নমেন্টে আছি, আপনি পরিস্থিতি বুঝতেছেন আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে, এবং আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে এসেছি আমরা কিন্তু একক সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে আসি নাই, মানুষের কাছে কিন্তু আমাদের জবাবদিহিতা করতে হবে যে তাদের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা বা আমরা আমাদের ভূমিকাটা পালন করতে পারছি কিনা। তো সেইটাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ, আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে চাই, তারপরে আমরা আমাদের ব্যক্তিগত দলীয় রাজনৈতিক সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো। আচ্ছা, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপি শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি। সরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয়। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক, আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক? আর আপনি যেটা বলছেন জামাতের সঙ্গে আমরা এখানে কোনো মানে একটা আলাদা কম্পিটিশন গড়ে তুলছি না। জামাতের একটা আদর্শভিত্তিক রাজনীতি আছে, আমাদের বিএনপির একটা আদর্শভিত্তিক রাজনীতি, যার রাজনীতি শেষে করছে। শুধু দেখুন যে আমরা যে রাজপথে যে আন্দোলন করেছি সেই আন্দোলনের মধ্যে জামাত তাদের ভূমিকা ছিল, আমাদের ভূমিকা ছিল, এবং যুগপথ আন্দোলন করতে গিয়ে অনেক রাজনৈতিক দল তারা তাদের ভূমিকা পালন করেছে। সুতরাং যার রাজনীতি যার আদর্শ ভিত্তিক, সুতরাং এখানে কারোর সঙ্গে আমরা কারোর একেবারে বৈরিতা নিয়ে আমরা সেখানে
এখনই কম্পিটিশনে চলে যেতে হবে, সেখানে মারামারি হানাহানি, সেই দিকে আমরা জাতিকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই পক্ষপাত করছি না, বা পক্ষপাতমূলক আচরণ আমাদের মধ্যে নাই। এই টার্গেট, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। যে কথাটা একটু আগে নাইট সাহেব বললেন যে আমাদের টার্গেট হলো আন্দোলনের ফসল, আমরা সবাই মিলে যুগপৎ আন্দোলন করেছি, সবাই মিলে আন্দোলন করেছি, আন্দোলনে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। এখন আমাদের দেশ গঠন আন্দোলন, দেশটাকে সুন্দর করবো, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে হবে সেটার জন্য আমাদের করণীয় কি হওয়া উচিত সেটা আমরা বিবেচনা করছি, সেই ধাপে আমরা কাজ করছি। এবং আমাদের পার্টি আমরা সবচেয়ে বেশি, আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকারকে সহযোগিতা করার জন্য। এবং এই বছরের পূজায় নানা রকম অঘটন ঘটার সম্ভাবনা আছে বলে দুদিন আগেই কথা বলেছিলাম, এবং সেই ভিডিওতে আমি একটা বিদেশি পত্রিকা, আমেরিকার খুব বিখ্যাত পত্রিকা ব্লুমবার্গের একটা রিপোর্ট দেখে বলেছিলাম যেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা দরকার আছে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং আমরা এই ক্রান্তি লগ্নে, আমাদের জাতির ইতিহাসে এরকম ক্রান্তি লগ্ন আসলে খুব বেশি আসেনি। শেখ হাসিনাকে পতন ঘটানো এবং তার পালিয়ে যাওয়া নিশ্চিত করা মানেই কিন্তু আমরা সেফ হয়ে গেছি, তা না। আমাদের গণতন্ত্রের পথে আমরা চলে এসেছি, ব্যাপারটা একেবারেই সেই রকম না। এর মধ্যে নানা রকম সংকট আছে, বিপদ আছে আমাদের সামনে, এবং এই মুহূর্তে আমাদের সামনে যে ঝুঁকিটা সামনে মাথা চাড়া দিয়ে উঠছে, সেটার ব্যাপারে আমাদের সকলের সতর্ক হওয়া দরকার আছে। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য দেশের ভেতরে এবং দেশের বাইরে, স্পেসিফিকলি যদি বলি, ভারতের দিক থেকে সেই ধরনের চেষ্টা থাকতেই পারে, থাকার কথা। আর দেশের ভেতরে আওয়ামী লীগের বেসুমার টাকা খরচ করা, তাদের প্রশাসন, তাদের পুলিশ, তাদের অন্যান্য জায়গায় থাকার লোকজন নানা রকম চেষ্টা করবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ব্লুমবার্গের রিপোর্টটা নিয়ে কয়েকটা কথা একটু যোগ করতে চাই, তারপর আমি আসলে আমাদের কি করণীয়, এবং আমাদের সবাই, আমাদের এই দেশটা আমাদের প্রত্যেকটা মানুষের, বাম ডান মধ্যবাম মধ্য ডান, সবার প্রত্যেকটা মানুষের এই মুহূর্তে খুব সতর্কতা দরকার। কিন্তু আমি দেখছি অনেক ক্ষেত্রে সম্ভবত আমরা খুব সতর্কভাবে নিচ্ছি না। আমরা পৃথিবীর সিস্টেমটা, পৃথিবীটা কীভাবে চলে, কীভাবে রান করে, সেটা যদি খুব ভালোভাবে না বুঝি, আমাদের জন্য বিপদ অনিবার্য হয়ে উঠবে। এবং সেরকম কিছু আলামত দেখছি আমরা অনেক ক্ষেত্রেই এই রকম পথে যাচ্ছি, যেটা আমাদের জন্য বড় বিপদ তৈরি করতে পারে। ব্লুমবার্গের রিপোর্টটা নিয়ে একটু বলি। রিপোর্টটা করেছেন কাইস রুলস। আমি ওনার প্রোফাইল দেখার চেষ্টা করলাম। ব্লুমবার্গে অনেক লেখা লিখেছেন, উনি নিউ ইয়র্ক টাইমসেও লেখেন। এই ভদ্রলোক এই জোনেই, সাউথ এশিয়াতে অনেক বেশি ছিলেন, ফলে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলো নিয়ে তার অনেকগুলো রিপোর্ট গ্লোবালি খুবই রেসপেক্টেড পত্রিকায় পাবলিশড হয়েছে। সুতরাং আমি এটা বলতে চাইছি, তার রিপোর্টের মধ্যে আমরা যদি পড়তে যাই, প্রচুর ইন্ডিয়ান ধরনের বয়ান আমরা দেখব, বাট স্টিল এটা পাবলিশড হয়েছে কিন্তু ব্লুমবার্গে, এবং এই ভদ্রলোক খুবই রেসপেক্টেড একজন জার্নালিস্ট। ফলে এটাকে খুব হালকা করে দেখা আমাদের কোনোভাবেই উচিত হবে না বলে আমি মনে করি। এই রিপোর্টটা শুরু হয়েছে, আমরা এই রিপোর্টটা নিয়ে আমাদের এখানে এক্সট্রিমিজম বাড়ছে কিনা এই ধরনের কথাবার্তা দিয়ে শুরু, এবং এই রিপোর্টটা শুরু হয়েছে তুরিন আফরোজের ঘটনা নিয়ে। তুরিন আফরোজ আক্রমণের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন তার বাসায়, যেখানে গিয়ে কিছু ইয়াং পিপল তাকে হামলা করেছে, তার শরীরে পেন্সিল দিয়ে খোঁচা দিয়েছে, তার পায়ে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, এবং তার মাথার চুল কেটে দিয়েছে। এটা এই রিপোর্টে আছে। আমি পরে বাংলাদেশের পত্রিকা খুঁজতে গেলাম, আমি খুব সারপ্রাইজড হয়ে দেখলাম 11 অগস্ট এই ঘটনাটা ঘটেছিল, খুব অল্প দিনের মধ্যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার। কিন্তু বাংলাদেশের অনেক পত্রিকায় এই রিপোর্টটা নেই, হাতে গোনা 2-1টা জায়গায় এসছে, এবং আমি জানি না এটাকে নিয়ে আমরা কেন সেই অর্থে কথা বলিনি। খেয়াল করি, আমরা ঝোঁকের মাথায় কাজ করেছি অনেক, এবং এই কাজগুলো এখন এক একটা প্রমাণ হিসাবে এক্সাজারেটেড ওয়েতে ব্যবহৃত হচ্ছে। তুরিন আফরোজের ওপর এই ধরনের ঘটনা যেটার নামই করা হোক না কেন, তুরিন আফরোজের বয়ান বলছে তার কাছে এসে তিনি কেন ইসলামী জীবনযাপন করেন না, তিনি কেন হিজাব পরেন না, এসব বলে তুরিনের ভাষ্য মতে তার চুল কেটে দিয়েছে এবং ইত্যাদি ইত্যাদি করেছে, তার উপরে অত্যাচার করেছে। আমরা হুজুগের মাথায় কাজ করে ফেলি, কিন্তু ওই যে বললাম, এই জিনিসগুলোই আলটিমেটলি এক ধরনের সংকট আমাদের ক্ষেত্রে, আমাদের জীবনে, আমাদের মধ্যে তৈরি করে। এই ব্যাপারটা একটু মনে রাখা দরকার। ওই রিপোর্টের মধ্যে আছে আমাদের ঘটনার পর স্কাল্পচার ভাঙা হয়েছে। ওখানে শুধু শেখ মুজিব না, আরও কিছু স্কাল্পচারের কথা উল্লেখ আছে যেগুলোর সাথে শেখ মুজিব জড়িত নন, এরকম বেশ কিছু স্কাল্পচার ভাঙা হয়েছে। সত্যি কথা হচ্ছে, এই ধরনের কিছু স্কাল্পচার ভাঙা হয়েছে, এর মধ্যে কোনো ভুলের কিছু নেই, এটা আছে। এবং এটাকেও তারা এই ইসলামিক এক্সট্রিমিজমে মাথা চাড়া দিচ্ছে বলে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। এর মধ্যে এসছে বাংলাদেশে দীর্ঘদিন জঙ্গিবাদের ঝুঁকি ছিল। আমরা জানি এই জঙ্গিবাদকে পোষা হয়েছে শেখ হাসিনার দিক থেকে, পোষা হয়েছে এই কারণে যে বাংলাদেশে একটা ফর্মের, একটা ইন্টেন্সিটি, লো ইন্টেন্সিটি একটা জঙ্গিবাদ আছে, যেটা শেখ হাসিনা খুব দৃঢ় হাতে কন্ট্রোল করছেন। সেই জিনিসটা তার অন্য অপরাপর যত অপরাধ আছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার একটা অস্ত্র ছিল, যে আমি যেভাবেই ক্ষমতায় থাকি না কেন, ভোট হোক না হোক, যাতে ক্ষমতায় তাকে রাখা হয়, কারণ তিনি যদি ক্ষমতায় না থাকেন তাহলে এই জঙ্গিবাদ, তার ভাষ্যমতে যে শব্দ আমরা ব্যবহার করা হয়, সেটা মাথা চাড়া দিয়ে উঠবে। এই রিপোর্টে সারপ্রাইজিংলি ওনারা উল্লেখ করেছেন যে ভারতীয় এবং ওয়েস্টার্ন যেসব বিশেষজ্ঞ আছে তারা এই কেওটিক অবস্থায় ইসলামিক এক্সট্রিমিজম মাথা চাড়া দেওয়ার ঝুঁকি বোধ করছেন। এখানে উল্লেখ আছে জনাব মোদির কথা। জনাব মোদি, শেখ হাসিনার অনেক সমালোচনাও আছে এখানে। শেখ হাসিনা কীভাবে মানুষকে অপ্রেস করেছেন, কীভাবে অবৈধভাবে ক্ষমতায় থেকেছেন, কীভাবে
ফালতু উন্নয়নের ন্যারেটিভ তৈরি করেছেন। এটার জন্য ইভেন দেবপ্রিয় ভট্টাচার্যের কোর্ট আছে এখানে, উনি এগুলো ডিবাঙ্ক করেছেন। অনেকের সাথে কথা বলেছেন, রিজওয়ান হাসান উপদেষ্টার সাথে কথা বলেছেন শেখ হাসিনা সম্পর্কে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে কথা বলেছেন। সজীব ওয়াজেদ জয়ও কিন্তু বাংলাদেশ এখন জঙ্গিদের জিহাদিদের দখলে বলে এই ধরনের আলাপ তুলছেন। যেটা বলছিলাম যে জনাব নরেন্দ্র মোদীকে কোর্ট করে বলা হচ্ছে যে এই যাবতীয় সব খারাপের পরও মোদী শেখ হাসিনার উপর রিলাই করেছেন এবং তাকে প্রশংসা করতেন, কারণ তিনি ক্ষমতায় থাকার কারণে ইসলামিক এক্সট্রিমিজম নিয়ন্ত্রণে আছে। আমরা পাল্টা প্রশ্ন মুহূর্তে করে ফেলতে পারি, বাংলাদেশে যদি ইসলামিক এক্সট্রিমিজম থাকে তার মাথা ঘামানোর কি আছে? ভারতের নিজের মধ্যে নিজের দেশে হিন্দু এক্সট্রিমিজম আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু পৃথিবী এভাবে চলে না। এখন সমস্যা কি বাতলো, আমি এই রিপোর্টে আর যাচ্ছি না, কিন্তু এই রিপোর্টটাকে আমি গুরুত্ব দিয়ে দেখতে চাই, কারণ ইন্ডিয়াতে কন্টিনিউয়াস প্রোপাগান্ডা চলছে। আমি পূজা নিয়ে যে ভিডিওটা করেছি সেখানে দেখিয়েছি পূজাতে কিছু ঘটনা, এখানেও আছে হিন্দুদের উপরে নাকি সিস্টেম্যাটিক ভায়োলেন্স হয়েছে, অনেক হিন্দু পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এই সব আলাপ ব্লুমবার্গের রিপোর্টটা আছে, আপনারা পড়ে নিতে পারেন। এই কথাগুলো বলছে, তার মানে ভারত যে ন্যারেটিভটা এস্টাবলিশ করার চেষ্টা করছিল সেটা ট্র্যাকশন পাচ্ছে আস্তে আস্তে, এবং সেটা মানে খুব অ্যালার্মিং ব্যাপার আমাদের জন্য। আমি যে ভিডিওটার কথা বলছি পূজা নিয়ে, সেখানে একটা পূজা নিয়ে আলোচনায়, একটা ইন্ডিয়া টুডের একটা আলোচনায় ব্রহ্মচালানি কথা বলেছেন, একজন একাডেমিক হিসাবে পরিচিত, একজন জিওপলিটিক্যাল এক্সপার্ট হিসাবে পরিচিত, যে ভাষায় কথা বলছেন খুবই অ্যাপারেন্টলি খুবই তুচ্ছ ঘটনা, কিন্তু সেগুলো নিয়ে অনেক বেশি আলাপ করছেন। যে কথাটা বলছিলাম যে ভারত দীর্ঘদিন থেকে পশ্চিমকে ম্যানেজ করার চেষ্টা করেছে শেখ হাসিনাকে রাখার জন্য, এই বলে শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে বাংলাদেশে ইসলামিক এক্সট্রিমিজম মাথা চাড়া দেবে, এই আলাপটা তারা করেছেন। এবং ভালো খারাপ কোনটাকে ইসলামিক এক্সট্রিমিজম বলে কোনটাকে বলে না দীর্ঘ বিতর্ক হতে পারে, কিন্তু গ্লোবালি এই ধরনের একটা আলাপ আছে কোনটা ইসলামিক এক্সট্রিমিজম আর কোনটা না। ফলে বাংলাদেশের ঘটা কিছু ঘটনাকে এই হিসাবে ডিফাইন করার সুযোগ আছে। এই সুযোগ থাকার কারণে আমাদের ঝুঁকি বাড়ছে। বর্তমান বাংলাদেশে আমরা নানা রকম ইসলামিক গ্রুপকে নানা রকম দাবি নিয়ে মাঠে নামতে দেখছি, নানা কিছুর প্রতিবাদ করতে দেখছি, অনেক কিছু। মানে একটু হিসাব করা, একটু বিবেচনা করা, অনেক কিছু এক্সট্রিমিজমের আরেক ফর্ম, যেমন তারা পূজা দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, পূজার জন্য উড়ো চিঠি দিয়েছে, সেটাকেও তারা কগনিজেন্সে নিয়ে আলোচনা করছে, পূজা করতে দেব না বলা হচ্ছে, দু একটা জায়গায় হয়েছে, সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং রাসূলুল্লাহকে কটূক্তি করা হয়েছে। এই জন্য কিছুদিন আগে একবার একটা ঘটনা ঘটেছিল যেখানে একজন মানুষকে রীতিমতো পুলিশ স্টেশনে পিটিয়ে হত্যার উদ্দেশ্যে পেটানো হয়েছিল, তাকে শেষ পর্যন্ত উনি মারা যাননি সৌভাগ্যজনকভাবে। একই রকম ঘটনা চট্টগ্রামের পটিয়ায় ঘটলো 1 অক্টোবর, মানে যে রিসেন্ট ঘটনা। সেখানে এই ধরনের অভিযোগের পর একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মানুষ গিয়ে সেখানে তাকে জোর করে বের করে নিয়ে আসার চেষ্টা করছে, তারা তাকে পেটাবে, পিটিয়ে তাকে যা করার তারা করবে, মানে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে গিয়ে। এতদিন পর্যন্ত এগুলো ঘটেনি, ঘটেছে। শেখ হাসিনার সময় যেগুলোকে পশ্চিম বা ভারত ইসলামিক এক্সট্রিমিজম বলে তার কাছে মাথা নোয়ানোর মতো চেষ্টা শেখ হাসিনার ক্ষেত্রেও হয়েছে, কিন্তু যেটা হয়েছে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা এভাবে হয় নাই, এখন যেভাবে হচ্ছে। এবং এখন নিশ্চিতভাবেই বেশ কিছু সংগঠন কাজ করছে যেগুলোকে নিয়ে গ্লোবালি সমালোচনা আছে। এমনকি ব্লুমবার্গের রিপোর্টে জামায়াত ইসলামীকে তারা ফান্ডামেন্টাল খুবই এক্সট্রিমিস্ট ইসলামিক সংগঠন বলছেন। জামায়াত ইসলামীকে আমরা একটু অন্য অনেকগুলোর সাথে, জামায়াত ইসলামী আরও কিছু দল, মোটা বাংলাদেশে ইসলামী রাজনীতি থাকবে যদি তারা এক্সিস্টিং আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এবং ইলেকটোরাল প্রসেস মেনে নির্বাচনে আসতে চান, সেখানে তারা নিশ্চিতভাবেই রাজনীতি করতে করবেন। এর বাইরে আরও অনেকে আছেন যারা আসলে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের সাথে যান না, ডেমোক্রেটিক স্টেজের সাথে যান না। আমি জানি যে কেউ আমাকে বলে ফেলতে পারেন, কেউ ডেমোক্রেসি না চাইতেই পারে, সে মাঠে থাকতেই পারে, সেটার জন্য তিনি মনে করেন যে ডেমোক্রেটিক স্টেট কোনোদিন সমাধান না, তিনি সেটার জন্য কেন মাঠে থাকবেন না, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এর বাইরে আরও অনেক ইস্যুজ আছে, আমাদের কোনখানে আমরা কীরকম করবো, আমাদের জীবনে কোন জায়গায় ধর্মের কতটুকু থাকবে, নানান ডিবেট আছে, যৌক্তিকভাবে আছে। এই ডিবেটগুলো সমাজে থাকতে হবে, থাকার কথা। কিন্তু একটা জিনিসকে আমরা খেয়াল করছি, টাইমিংটা খেয়াল করছি, আমরা কোন সময় কথাগুলো বলছি। একটা বেসিক ব্যাপার হচ্ছে জিওপলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স যদি আমরা বুঝি তাহলে টাইমিং ম্যাটার্স। বাংলাদেশ এই মুহূর্তে যেরকম ফ্র্যাজাইল পজিশনে আছে, এইরকম ফ্র্যাজাইল আর কখনো ছিল না, সত্যিই ছিল না। আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এত ভঙ্গুর, এত ভালনারেবল কখনোই ছিল না, কখনোই হয়নি, কোনো সন্দেহ নেই। আমাদের পুলিশ কাজ করছে না, সেনাবাহিনীর দীর্ঘদিন পর কতটুকু প্রফেশনাল আছে আমরা নিশ্চিত নই, আমরা আশা করি তারা আছেন ভালো, কিন্তু তারপরও শেখ হাসিনা প্রতিটা প্রতিষ্ঠান ভাঙার যখন চেষ্টা করেছে, সেনাবাহিনীর ক্ষেত্রেও সে চেষ্টা করেছেন। আমাদের পাহাড়ে অসন্তোষ শুরু হয়েছে, সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। এই কদিন আগেও আরেকজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তখন পরিকল্পিতভাবে ওখানে ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের ঐক্য যদি ভেঙে দেওয়া যায়, এবং সেটা করার জন্য প্রত্যেকে বসে আছে। এই মুহূর্তে ইসলামিস্ট নাম দিয়ে আওয়ামী লীগের বহু মানুষ মাঠে নেমে যায়নি, আমরা কিভাবে বলতে পারি? বহু মানুষ নেমে গিয়ে থাকতে পারে। আমরা কোন কোন সিম্বল দেখাবো, কোন কোন সিম্বল দেখাবো না, আমাদের কেয়ারফুল থাকা দরকার আছে। এবং আমি সিরিয়াসলি মনে করি আওয়ামী লীগাররা এখন আওয়ামী লীগ এবং ভারতের এজেন্ডা ফুলফিল করার জন্য তারা এখন ইসলামিস্ট সেজে মাঠে নেমে এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যাতে বর্তমান সরকার ঠিকমতো দেশই চালাতে পারবেন না। এবং আস্তে আস্তে ব্যর্থতা যখন তৈরি হতে থাকবে তখন নানা রকম প্রশ্ন উঠবে। আর যতই বাংলাদেশে ইসলামিস্টরা মাথা চাড়া দিয়েছে, জঙ্গিরা মাথা চাড়া দিয়েছে, ইসলামিক এক্সট্রিমিজম মাথা চাড়া দিয়েছে, এই আলাপ তৈরি করা যাবে, যত বাড়ানো যাবে
তত এই মাটি ভারত এবং আরো অনেকের খেলার গ্রাউন্ড হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব। আমাদের একটা কথা মনে রাখতে হবে, বর্তমান সরকার যদি এসব কারণে এসব সামলাতে গিয়ে কি হয়, দেশের মধ্যে ডিস্টারবেন্সগুলো যখন চলতে থাকে, অপ্রয়োজনীয় ডিস্টারবেন্স ফর দ্য টাইম বিং, আমি মনে করি, আমি আবারও বলছি, কারো দাবি যদি কেউ মনে করে ন্যায্য হয়েছে, তার টাইমিং তার আসলে দেখা দরকার। আমাদের শত্রু ওঁত পেতে বসে আছে টু প্রুভ যে বাংলাদেশে এখন নানান রকম এক্সট্রিমিস্ট গ্রুপ কাজ করছে। কলেমা লেখা কালো পতাকা, কলেমা লেখা ইসলামের কলেমা অনেক বড় ব্যাপার, কোনো সন্দেহ নেই, কিন্তু কালো পতাকার মধ্যে সেটা লেখার একটা সিম্বলিজম আছে। সেটা নিয়ে যখন মাঠে নামা হয়, সেটা যখন পশ্চিমে ছড়িয়ে দেওয়া হবে, এটার মানে খুব সোজা না। আমরা অনেকেই জানি, আমরা বাহবা দেই, হাততালি দেই, দুঃখিত। আমরা যারা এটা করি, আমরা খুব বেসিক্স ল্যাক করি। কেউ আমাকে বলতে পারেন যে আমিও ল্যাক করছি, পারেন, কিন্তু আমি যে বললাম, ইমোশন দিয়ে কাজ করা আর কিছু কিছু চারপাশে তাকিয়ে করা ডিফারেন্স আছে, তাকিয়ে করার দরকার আছে। আমরা আবারও বলছি, আমি মনে করি এরকম নানা ঘটনা ঘটানোর জন্য আওয়ামী লীগ বসে আছে দেশের ভেতরে। তারা ভিন্ন রূপে, ভিন্ন লীগ হিসেবে, আমরা ফান করি, আনসার লীগ হিসেবে এসছে, কখনো কখনো রিক্সা চালক লীগ হিসেবে এসছে, অ্যাটলিস্ট ফেসবুকে আফসোস লীগ হিসেবে আছে। তেমনি তারা নানা রকম ইসলামিস্ট লীগ হিসেবেও মাঠে নামবে এবং নেমে এমন পরিস্থিতি দেখানোর চেষ্টা করবে সো দ্যাট সারা পৃথিবীর দৃষ্টি আকৃষ্ট হয় বাংলাদেশের প্রতি। ভারতীয় মিডিয়া তো আছেই, এখন ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এটা যদি যেতে থাকে, আমাদের বুঝতে হবে ভারতের সমালোচনা আমরা করতে পারি, কিন্তু ভারতের সফট পাওয়ার সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমেরিকার বিভিন্ন জায়গায় তাদের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূতরা বসে আছে, বিরাট বিরাট পত্রিকায় তারা কাজ করছে, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে। তারা সিনক্রোনাইজড ওয়েতে কাজ করা শুরু করলে বাংলাদেশের গায়ে ট্যাগ লাগিয়ে দেয়া ওন্ট বি অ্যাট অল ভেরি টাফ। এবং শেখ হাসিনা যদি চলে যায়, তাহলে এই পরিস্থিতি হবে, ভারত দেখাতে পারবে দেখো। তারপর নানা রকম পদক্ষেপ নেওয়ার পথ তৈরি হবে। কি পদক্ষেপ হতে পারে না পারে সেটা আরেক আলোচনা আছে, সেটা করছি না, কিন্তু প্লিজ আমরা এই বিপর্যয়টা আমাদের দেশের যেন না ঘটাই। আওয়ামী লীগকে প্রতি এবং সামনে যে পূজা আসছে, আবারও বলছি, নানাভাবে নানান ঘটনা ঘটানোর চেষ্টা হবেই, কোনো সন্দেহ নাই। আমরা একযোগে যাকে সতর্ক থাকি এবং অ্যাটলিস্ট বেশ কয়েক মাস একটু যে ডিবেটগুলো পরে করা যেতে পারে, দেশ ধ্বংস হয়ে যাবে না এই মুহূর্তে যে ডিবেটগুলো না করলে সেগুলো একটু অ্যাভয়েড করি, আমাদের ঐক্যটা রাখি। আর এইগুলো প্রতিদিন নতুন নতুন এইসব বিষয় নিয়ে ডিবেট তৈরি করতে থাকলে সরকার মন দিয়ে কতগুলো জরুরি কাজ করতে পারবে না। ইনফ্লেশন আছে, সেটা কমানো, কিছু সুশাসন নিশ্চিত করা, চাঁদাবাজি কমানো, ঘুষ কমানো, প্রশাসনটা ঠিক করা। এমনি আমরা এটার এফিসিয়েন্সি নিয়ে সন্দিহান, আমাদের সন্দেহ আছে, আমরা পছন্দ করছি না। এটা আরও বেশি খারাপের দিকে যদি চলে যায়, তাহলে দেশের পুরো সিস্টেম কলাপস করবে। এরপর যেটা হবে, আমরা অনেকে মনে করছি খুব সর্বশক্তিতে ভারতকে পরাজিত করব। আমি এই সরকারের একটা বিরাট শক্তির জায়গা মনে করি এবং এই কারণে এই সরকারকে ভারতও পছন্দ করে না। এই সরকার ভারতের সামনে মাথা তুলে দাঁড়িয়েছে, চোখে চোখ রেখে কথা বলছে। সুতরাং এই সরকার এই কারণেই পছন্দ হয়নি। এই সরকারের পতন হয়ে পরবর্তীতে কি হতে পারে, কেমন হতে পারে, সেটা যেটা হবে আমরা নিশ্চিত থাকতে পারি, সেটা ভারতের পক্ষে কিছু হবে এবং সেটার উদ্দেশ্য হবে ধাপে 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 এই ফর্মে না হলেও ভিন্ন ফর্মে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। অহেতুক আমরা এই কাজ যেন না করি। এবং আমরা ফেসবুকে অনেকেই মিশরের কথা বলছি, মুরসি আসার পর কিভাবে সবাই বিবাদে জড়িয়েছিল, শেষ পর্যন্ত সিসি আসার পথ তৈরি হয়েছিল। রাইটলি, খুবই চমৎকার কম্প্যারিজন, কোনো একজনের গট হিজ নেম লেখা ঘুরে বেড়াচ্ছে, অনেকে শেয়ার করেছেন, চমৎকারভাবে তুলনা দেখিয়েছেন। কেউ যদি বলেন যে না, তার জন্য কি আমি আমার ইমান আকিদার যেখানে সমস্যা হয় সেখানে কথা বলবো না, আমি বলছি কথা বলবো, অন্তত আমরা একটু যাতে ধৈর্য ধরি। কারণ যদি মনে হয় যে আমাদের বলা ঠিক হবে, আমরা ইতিহাস থেকে কি শিখি, একই রকম পথে যারা গিয়েছে সেই পথে কি হয়েছিল সেটা কি আমাদেরকে শেখানো উচিত না? আমি মনে করি উচিত। আবারও বলছি, আমরা বলছি, অনেকে তার ধর্মীয় ফিলিং থেকে বলছেন, কিন্তু অনেকেই সুযোগ নিতে বসে আছে। ঠিক এই খেয়ালটা আমি আবারও বলছি, আওয়ামী লীগ করবে, ইন্ডিয়ান এজেন্টরা এই কাজগুলো করতে ফ্যাসিলিটেট করবে, সামনে খুব বড় বিপর্যয় ঘটবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।